ওকে, তো শুরু করি আমরা ডাটা কমিউনিকেশনের চ্যাপ্টার 2। তো ডাটা কমিউনিকেশনের চ্যাপ্টার 1-এ আমরা ডাটা কমিউনিকেশনের যেই এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো ডাটা কমিউনিকেশনের এলিমেন্টগুলো নিয়ে আমরা যেটা আলোচনা করছি সেই জিনিসটা সম্পর্কে যে বিষয়গুলো ছিল, ডাটা ট্রান্সমিশন কনসেপ্ট, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন করার জন্য আমাদের কিন্তু সেম টার্মগুলোই ব্যবহার করা হবে। তো চ্যাপ্টার 1-এ আমি যেহেতু বিষয়গুলো আলোচনা করছি, চ্যাপ্টার 2-তে আমি জাস্ট শুধুমাত্র বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে যাব। তোমাদের কোনো কিছু যদি সমস্যা হয় সেই জিনিসটা বলবো যে ভাই এই টপিক্সটা আরেকবার বলেন, তাহলে আমি সেই টপিক্সটা আবারও একবার রিপিট করব আর কি। প্রথমেই যেই টপিক্সটা হচ্ছে সেটা হচ্ছে কি ডাটা কমিউনিকেশন উপাদান বা ডাটা কমিউনিকেশনের যে এলিমেন্টগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসটা, অর্থাৎ একটা ডাটা কমিউনিকেশনকে কমপ্লিট করতে হলে কোন কোন উপাদানগুলো ব্যবহার করা হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি খুব সহজভাবে দেখি, এটা যদি হয় আমাদের একজন সেন্ডার, এটা রিসিভার। যখন সেন্ডার কোনো কিছু সেন্ড করবে, কোনো একটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে সেন্ড করবে, সেন্ডার কি সেন্ড করবে? সেন্ডার অবশ্যই কোনো না কোনো একটি মেসেজ সেন্ড করবে। রিসিভার সে মেসেজটা রিসিভ করবে। রিসিভার যখন মেসেজটা রিসিভ করবে তখন রিসিভার সেই জিনিসটার একটা ফিডব্যাক সেন্ডারকে জানাবে। এখন এর সাথে এই মেসেজটা আসবে কোথায়? মেসেজটা আসবে হচ্ছে রিসিভারের কাছে। এর সাথে আমাদের কমিউনিকেশন কমপ্লিট হওয়ার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, দুইজনের কাছে প্রোটোকলস, এখানেও লাগবে আমার প্রোটোকলস, ঠিক আছে? তো এই প্রোটোকলসগুলো লাগবে কার? দুইজনের কাছে থাকা লাগবে। তো আমি বিষয়টা আরেকবার ছোট্ট করে এক্সপ্লেন করি। এই সেম টার্মটা আমরা সেখানে গত চ্যাপ্টারেও সিমিলার টাইপের টার্মটা, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ম্যাক্সিমাম টপিকস সেম। তো জানি না কেন তোমাদের কারিকুলামে বইটাতে দুইটা চ্যাপ্টারে সেম টপিকসগুলো রিপিট করার দরকার ছিল না আর কি, একটা চ্যাপ্টারে দিলেই হয়তো। তো যেহেতু দেওয়া আছে আমরা ওভারভিউ করবো একটু করে। তো প্রথমে দেখো, সেন্ডার একটি মেসেজকে তোমার হচ্ছে সেন্ড করবে কিসের মাধ্যমে? একটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ আমার ডাটা কমিউনিকেশন করার জন্য প্রথমত কী কী এলিমেন্ট লাগবে? সেন্ডার, রিসিভার, মেসেজ, প্রোটোকল এবং ফিডব্যাক, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার লাগবে। তো কিভাবে কাজটা হচ্ছে? কাজটা হওয়ার জন্য একটা মেসেজ সেন্ডারের কাছে যখন আসবে তখন সেই জিনিসটা সেন্ডার একটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে সেন্ডার এবং রিসিভার কানেক্টেড হচ্ছে। তো কানেক্টেড হলে এই যে মেসেজটা আমার রিসিভারের কাছে পাঠাইতে পারবে না যখন দুইজন সেম প্রোটোকলে কমিউনিকেশন না করবে আর কি। অর্থাৎ ধরো সাপোজ আমরা যদি জেনারেল ভাষায় বলি যে একজন বাংলা ভাষায় কথা বলতেছে, একজন চাইনিজ ভাষায় কথা বলতেছে, একজন আরেকজনের ভাষা বুঝে না, দুইজন যতই কথা বলুক একজন আরেকজনের সাথে কিন্তু কমিউনিকেট করতে পারবে না। অর্থাৎ দুইজনের কাছে যখন সেম প্রোটোকল থাকবে, প্রোটোকলটা করে কি? প্রোটোকলটা হচ্ছে আমাদের এই যে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে যে ডাটাটা যাবে, সেই ট্রান্সমিশন মিডিয়াতে ডাটার ফরম্যাটটা কি হবে, ডাটাটা কিভাবে যাবে, বিট বাই বিট আকারে যাবে নাকি প্যাকেট বাই প্যাকেট আকারে যাবে, তারপরে হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস মোডে যাবে নাকি সিনক্রোনাস মোডে যাবে, ডাটাটা আমাদের ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে আবার কিভাবে রিসিভ হবে, সেই সকল জিনিসগুলো, অর্থাৎ আমাদের টোটাল কমিউনিকেশনটা করার জন্য ডাটাগুলো কিভাবে যাবে, কোন পাতে যাবে, কোন ফরম্যাটে যাবে, সব জিনিসগুলো সেট করে হচ্ছে প্রোটোকল। অর্থাৎ দুইটা সেন্ডার এবং রিসিভারের কাছে যখন সেম প্রোটোকলে তারা কানেক্টেড থাকবে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে, তখন সেন্ডার যে মেসেজটা ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে রিসিভারের কাছে পাঠাবে, সেম মেসেজটা রিসিভার সেটা রিসিভ করবে। রিসিভার যখন মেসেজটা রিসিভ করে ফেলবে তখন একটা ফিডব্যাক যে হ্যাঁ আমি তোমার সেন্ডকৃত ডাটাটা আমি
রিসিভ করছি, তো সেই জিনিসটা কি করবে, একটা ফিডব্যাক মেসেজের মাধ্যমে অ্যাকনোলেজমেন্ট দিবে আর কি, যে ডাটাটা রিসিভ হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ডাটা কমিউনিকেশনের ফান্ডামেন্টাল, যে এই প্রসেসের মাধ্যমে আমাদের ডাটা কমিউনিকেশন হয়ে থাকে। তো সাধারণ ডাটা কমিউনিকেশনের সিস্টেম পূর্বের চ্যাপ্টারে আমরা যেটা লাস্টে দেখছিলাম, যে সেন্ড করার পরে সেন্টার থেকে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে রিসিভারের কাছে যায়, দেন সেটা আউটপুট আকারে প্রোভাইড করে। তো সেম জিনিসটাই তোমার হচ্ছে যে সেন্ডার কি, ট্রান্সমিটার কি, তোমার হচ্ছে যে তারপরে সোর্স কি, ডেস্টিনেশন কি, এই জিনিসগুলাই তোমাদের 2.2-তে লেখা আছে। তো সেই জিনিসটা আমি আর রিপিট করলাম না। এরপরে আমাদের কোন টপিকসগুলো আছে তোমাদের আমি একটু বলি। 2.3-তে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, স্পেকট্রাম, ব্যান্ডউইথ, থ্রুপুট, প্রোপাগেশন স্পিড, প্রোপাগেশন টাইম, নয়েজ ফিগার, এসএনআর। এই সেম টপিকসগুলো আমরা চ্যাপ্টার 1-এ কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করছি। তারপরে আমি আরেকবার বলে দিই, তোমাদের রিপিট হবে, তোমাদের পড়াগুলো একটু ভালোভাবে বুঝতে পারবে। তো বলি, তো ফ্রিকোয়েন্সি কী ছিল, আমি আর লিখতেছি না, আমি জাস্ট বলতেছি মুখে। তোমাদের যার সমস্যা হবে, ঠিক আছে, যার মনে হবে যে টপিকসটা বুঝতে সমস্যা হচ্ছে, সে মাইক্রোফোন আনমিউট করে বলবা যে ভাই এই জিনিসটা বোর্ডে বোঝাই দেন, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি ছিল কি, ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে যে একক সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে সেটাই ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ওয়েভলেন্থ ছিল কি, একটা সাইকেলের যে দূরত্ব, আমি একটু দেখাই দিই এখানে, যে এটা যদি হয় আমাদের একটা ওয়েভ ফর্ম, তো সেই ফর্মে আমাদের একটা সিগন্যাল যদি এটা হয়, সে আর আমাদের এটা যদি টাইম হয় 1 সেকেন্ড, তো একক সেকেন্ডে যতগুলা এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা সাইকেল। তো এরকম যতগুলা সাইকেল সম্পন্ন করছে সেটা তার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির একক ছিল হার্টজ, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েভলেন্থ, একটা সাইকেলের যে দূরত্ব সেই দূরত্বকে বলা হচ্ছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। টাইম পিরিয়ড হচ্ছে যে আমাদের একটা সাইকেল সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন হয় সেটাই ছিল হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এরপরে ছিল হচ্ছে স্পেকট্রাম, আমাদের ডাটাগুলো যেই ফর্মের মাধ্যমে, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সিগুলোতে আমাদের ডাটাগুলো সেন্টার থেকে রিসিভারের কাছে যায়, সেই ফ্রিকোয়েন্সিগুলোকে অর্থাৎ সেই মাধ্যমটাকে আমরা বলতেছি স্পেকট্রাম। যে মাধ্যমে আমাদের ডাটাগুলো যাইতে পারে সেন্টার থেকে রিসিভারে, সেই মাধ্যমগুলোই হচ্ছে স্পেকট্রাম। ব্যান্ডউইথ কি ছিল, যে আমাদের টোটাল ডাটা সেন্টার থেকে রিসিভারে যাওয়ার যে মোট রাস্তাটা সেটাকে আমরা বলতেছি ব্যান্ডউইথ। অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সির আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটার মধ্যবর্তী যে মানে যেই ডিস্টেন্সটা সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি যদি হয় 100 হার্টজ থেকে শুরু করে আমাদের 800 হার্টজ, যদি এই ফ্রিকোয়েন্সির মধ্যে যদি আমাদের ডাটাগুলো ট্রান্সফার হয়, তাহলে টোটাল ডাটা ট্রান্সফার হচ্ছে কোথা থেকে, 800 হার্টজ থেকে শুরু করে 100 হার্টজ পর্যন্ত। তো 800 মাইনাস 100, যে টোটাল 700। অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সির পার্থক্যটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। এরপরে ছিল হচ্ছে থ্রুপুট। থ্রুপুট বলতে বোঝাচ্ছে কি, যে একক সময়ে আমার সেন্টার থেকে রিসিভারে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হতে পারে, অর্থাৎ ডাটা ট্রান্সফার স্পিড। তো প্রোপাগেশন স্পিডটাও সেম জিনিস, যে আমাদের কত দ্রুততার সাথে আমাদের সেন্টার থেকে রিসিভারের ডাটা ট্রান্সফার হচ্ছে সেটাই ছিল প্রোপাগেশন স্পিড। আমি বলতেছি কেন এভাবে, জাস্ট কারণ এই জিনিসগুলো পূর্বের চ্যাপ্টারে আমরা সেম জিনিসগুলাই বোর্ডে ভালোভাবে দেখছিলাম। প্রোপাগেশন টাইম, সেন্টার থেকে রিসিভারে, এই রিলেটেড কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা আজকে করব। তো সেন্টার থেকে রিসিভারে ডাটা পৌঁছাতে যে সময়ের প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রোপাগেশন টাইম। এরপরে নয়েজ ফিগার, এসএনআর, আর আমাদের নয়েজটা ছিল কি, যে আমাদের যে ডাটা থাকে সেই ডাটার সাথে অবাঞ্ছিত যে ডাটাটা যুক্ত হয়ে যায় সেটাকে বলতেছি আমরা নয়েজ। বিভিন্ন ধরনের নয়েজ ছিল, সেই নয়েজগুলো যদি আমরা একটু বলি, যে আমাদের তোমাদের এখানে চ্যাপ্টার 2-তে আবার নয়েজ সম্পর্কে একটু ডিটেলস দেওয়া আছে, তোমরা বইটা একটু ফলো করে দেখবা। যে নয়েজ হচ্ছে, একটা ছিল হচ্ছে থার্মাল নয়েজ। তো থার্মাল নয়েজ হচ্ছে কি, যে আমি বলছিলাম কি, যে হিটের কারণে যেটা নয়েজটা তৈরি হয়, অর্থাৎ হিটটা জেনারেট হয় কিভাবে, যে আমাদের যে ট্রান্সমিশন লাইন থাকে সেই ট্রান্সমিশন লাইনের মধ্যে ইলেকট্রন যখন এলোমেলোভাবে ট্রান্সমিট হয় আর কি, তখন যেই নয়েজটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে থার্মাল নয়েজ। এরপরে আছে হচ্ছে আমাদের ইনডিউসড নয়েজ, অর্থাৎ সোর্স থেকে যে নয়েজটা তৈরি হয় আর কি, অর্থাৎ আমাদের সোর্স থেকে যখন ডাটাটা পাঠানো হয় তখন সোর্সে আমাদের ডাটার সাথে
আরও কিছু ডাটা চলে যায় আর কি, যেটা পাঠাতে যাচ্ছে তার সাথে এক্সট্রা ডাটা চলে যায়, এটাকে বলা হচ্ছে ইনডিউসড নয়েজ। এরপর হচ্ছে ক্রসটক, যখন দুইটা সিগন্যাল কোলাইড করে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ক্রসটক। এবং ইম্পালস নয়েজ, ইম্পালস হচ্ছে যখন আমাদের হাই এনার্জিতে কোনো ডাটা সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে, যাওয়ার সময় খুব অল্প সময়ের জন্য এই হাই এনার্জিতে যাচ্ছে, তো যাওয়ার সময় একটা অল্প সময়ের জন্য একটা বাধা পায় আর কি, তো এই বাধাটাকেই বলা হচ্ছে ইম্পালস নয়েজ। ঠিক আছে, এরপর হচ্ছে নয়েজ ফিগার। বলছিলাম কি যে আমার সেন্ডার থেকে রিসিভারে কোনো ডাটা পাঠানোই হয় না, তারপরেও যখন আমার একটা সিগন্যাল রিসিভারে রিসিভ হচ্ছে আর কি, সেই নয়েজটাকে বলা হচ্ছে নয়েজ ফিগার। ঠিক আছে, আর এসএনআর ছিল কি আমাদের টোটাল সিগন্যাল অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার এবং অ্যাভারেজ নয়েজ পাওয়ার, অর্থাৎ সিগন্যাল এবং নয়েজের যে অনুপাত, সেই অনুপাতটাকেই বলা হচ্ছে এসএনআর। তো এসএনআর হচ্ছে কি অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার এবং অ্যাভারেজ নয়েজ পাওয়ার, এটা হচ্ছে কি আমাদের এসএনআর। ঠিক আছে, এই টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বারবার দেওয়া আছে তোমাদের বইতে, মানে হচ্ছে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করে রাখবা, কারণ এগুলো আমাদের পরবর্তীতে ব্যবহার হবে। তো অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার এবং অ্যাভারেজ নয়েজ পাওয়ার, অর্থাৎ সিগন্যাল এবং নয়েজের অনুপাতটাকে বলা হচ্ছে এসএনআর। তো এই এসএনআরটাকে আমরা ডেসিবেলে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ডেসিবেলেও লিখতে পারি। তো ডেসিবেলে যখন লিখবো এই যে এসএনআরটার জন্য, তখন আমাদের করা লাগবে কি এসএনআর ডিবি লিখবো। ঠিক আছে, তো এসএনআর ডিবি ইজ ইকাল টু 10 log 10 বেস এসএনআর। এটা দিলে যেটা আসবে সেটাকে আমরা ডেসিবেলে লিখতে পারবো আর কি। ঠিক আছে, অর্থাৎ কি যে 10 log বেস 10 এসএনআর দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমরা ডেসিবেলে লিখতে পারবো আর কি। তো এই জিনিসগুলো ছিল আমাদের যে টার্মগুলো, যেগুলো আমরা পূর্বের চ্যাপ্টারেও আলোচনা করছি। তো এরপরে আমাদের যে জিনিসটা আসতেছে একটা জিনিস, যে ব্যান্ডউইথ এবং ডাটা রেট, বহুল প্রচলিত যে ব্যান্ডউইথ এবং ডাটা রেটের মধ্যে আসলে পার্থক্য কী আর কি। তো আমরা যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে যখন কোনো ইন্টারনেট সার্ভিস নিই, তো সার্ভিস নেওয়ার সময় আমরা বলি আমাদের কত ব্যান্ডউইথের ডাটা দেওয়া হয়েছে, তখন বলি যে 10 Mbps। তো 10 Mbps বলতে আমরা এখানে কিন্তু আসলে তারা ডাটা রেটটাকে মিন করে, বাট আমরা বলি ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ এবং ডাটা রেটের মধ্যে যে আমাদের মিসকনসেপশনটা আছে সেটা আজকে আমরা একটু ক্লিয়ার করে নিই। আসলে ব্যান্ডউইথ থেকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? হার্জের মাধ্যমে। তো হার্জের কথা যদি বলা হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রকাশ করা হয়। আর ডাটা রেটকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের বিপিএস, অর্থাৎ বিট পার। তো আমাদের ফ্রিকোয়েন্সি কি করে? ফ্রিকোয়েন্সি হচ্ছে একক সময়ে কতগুলো সিগন্যাল মানে সাইকেল সম্পন্ন করছে, সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ব্যান্ডউইথটা হচ্ছে যে আমাদের এই যে আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির যে মধ্যবর্তী দূরত্ব, এই সকল ফ্রিকোয়েন্সিগুলোকেই বলা হচ্ছে কি আমার ব্যান্ডউইথ। মানে ওটা হচ্ছে একটা রাস্তা, যে রাস্তার মাধ্যমে আমার ডাটাগুলো পৌঁছাইতে পারবে। ব্যান্ডউইথ হচ্ছে একটা রাস্তা, যে আমার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড, এটার মাঝামাঝি যতটুকু জিনিস থাকবে এই সবগুলো হচ্ছে আমার ব্যান্ডউইথ। তো এই হচ্ছে আমার রাস্তা। এখন রাস্তার মধ্যে দিয়ে আমি কতটুকু ডাটা প্রোভাইড করতে পারবো সেটা নির্ভর করতেছে আমার ট্রান্সমিশন মিডিয়া যেটা আছে, সেই মিডিয়া প্রতি সেকেন্ডে কতটুকু ডাটা ট্রান্সফার করতে পারবে, সেই জিনিসটা নির্ভর করে বিট পার সেকেন্ড, অর্থাৎ কত করে বিট আমার ডাটা নির্ভর হয় বিট, বাইট, মেগাবাইট, গিগাবাইট এগুলোর উপরে, তাই না? তো আমাদের বিট ডাটা রেট হচ্ছে কি, যে প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা ট্রান্সফার করতে পারছে সেটাকে বোঝানো হচ্ছে আর কি। তো একক হচ্ছে হার্জ, এটার একক হচ্ছে যে আমাদের বিপিএস। তো আমাদের ব্যান্ডউইথ নির্ভর করে কিসের উপরে? ব্যান্ডউইথ নির্ভর করে আমাদের ফ্রিকোয়েন্সিটার লিমিট কত, আপার লিমিট এবং লোয়ার লিমিট, এটার উপর নির্ভর করে আমাদের ব্যান্ডউইথটা, মানে আমাদের ডাটা ট্রান্সফারের যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সেটা কতটুকু, প্রশস্ত, ছোট, বড়, এই জিনিসগুলো নির্ভর করে ফ্রিকোয়েন্সির উপরে। কিন্তু অপরদিকে ডাটা রেট নির্ভর করে যে আমাদের এই যে ব্যান্ডউইথ, আমার রাস্তা যদি মোটা হয়, আমার ডাটা আমি বেশি পাঠাতে পারবো। তাহলে আমাদের ডাটা রেট নির্ভর করে প্রথম কথা হচ্ছে ব্যান্ডউইথের উপর, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার ব্যান্ডউইথ বেশি, কিন্তু আমি
ধরো তোমার আমাদের বিভিন্ন ধরনের ক্যাবল আছে, কোএক্সিয়াল ক্যাবল আছে, ইউটিপি ক্যাবল আছে, এসটিপি ক্যাবল আছে। আমাদের এই ডাটা কমিউনিকেশন বইতেই চ্যাপ্টার 3তেই মেবি রাইট, আমাদের চ্যাপ্টার 3তেই আমাদের বিভিন্ন ধরনের ক্যাবল বা এই কমিউনিকেশন যে ট্রান্সমিশন মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো নিয়ে আলোচনা করা আছে আর কি। তো আমাদের বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়ার উপরে নির্ভর করে আর কি। অর্থাৎ আমাদের যেই ট্রান্সমিশনটা আমরা যে করবো সেই মিডিয়াটা কেমন, মিডিয়ার মাধ্যমে যে আমাদের ব্যান্ডউইথ থাকলেও কিন্তু ব্যান্ডউইথটা আমরা প্রপার ইউজ করতে পারলাম না আমাদের মিডিয়ার কারণে। এরপরে হচ্ছে আমাদের সিগন্যাল, ঠিক আছে, লেভেল অফ সিগন্যাল, কতগুলো সিগন্যাল ব্যবহার করা হচ্ছে আমাদের এই ডাটাটাকে ট্রান্সফার করার জন্য। যদি আর আরেকটা হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে কি আমাদের চ্যানেল অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়া, আরেকটা হচ্ছে লেভেল অফ সিগন্যাল। অর্থাৎ আমাদের এই যে সিগন্যাল, অর্থাৎ সিগন্যাল বলতে ফ্রিকোয়েন্সি বোঝানো হয় আর কি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করছে, ফ্রিকোয়েন্সিগুলো কতগুলো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে আমাদের ডাটাগুলো ট্রান্সফার করার জন্য। যদি একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, একটা লেভেল ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার ডাটা একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে ট্রান্সফার হবে। দুইটা লেভেল ব্যবহার করলে দুইটা লেভেলে ডাটা ট্রান্সফার হবে, তিনটা লেভেলে পার হবে। অর্থাৎ আমাদের লেভেল বেশি হলে আমাদের ডাটা ট্রান্সফার রেটও বেশি হবে আর কি। তো এই ব্যান্ডউইথ, চ্যানেল অর্থাৎ আমাদের ট্রান্সমিশন মিডিয়া এবং লেভেল অফ সিগন্যাল, এই তিনটা জিনিসের উপর আমাদের ডাটা রেট নির্ভর করতেছে আর কি। তো এই জিনিসগুলাই হচ্ছে আমাদের ছিল আর কি। তো আমরা যদি আবার লাস্টে আরেকটা ফর্মুলা ছিল, ব্যান্ডউইথের ফর্মুলা ছিল কি, ব্যান্ডউইথ ইজ ইকাল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি হাই মাইনাস ফ্রিকোয়েন্সি লো, অর্থাৎ আপার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি। আর আমাদের ডাটা রেটের কথা যদি বলি, অর্থাৎ বিট রেটের কথা যদি বলি, তো বিট রেট হচ্ছে 2 ব্যান্ডউইথ, 2 ইন্টু ব্যান্ডউইথ, তারপরে হচ্ছে লগ বেস 2 টু পাওয়ার এল। এল হচ্ছে লেভেল সংখ্যা অর্থাৎ সিগন্যাল অফ লেভেল আর কি। তো আমার কিসের উপর নির্ভর করতেছে, আমাদের সিগন্যাল অফ লেভেল, ব্যান্ডউইথ, এই দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে এবং আমাদের চ্যানেল অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়ার উপরে নির্ভর করতেছে আর কি। তো আমাদের বিট রেট নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ বেস 2 টু দি পাওয়ার এল। আর ব্যান্ডউইথ হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, তো এই ফর্মুলা দুইটা মনে রাখো, আমাদের কিছুক্ষণ পরে যখন ম্যাথ সলভ করব তখন এই ফর্মুলা দুইটা লাগবে। এরপরে আসতেছে আমাদের বিভিন্ন কমিউনিকেশন মডেল। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি লিখি, সবগুলা লিখে তারপরে জিনিসটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, বেশ কয়েকটা জিনিস লিখছি এখানে। ফার্স্টে লিখছে হচ্ছে কমিউনিকেশন মডেল, ছোট ছোট টার্ম। এই চ্যাপ্টার 2তেও ছোট ছোট কিছু টার্ম। তো কমিউনিকেশন মডেলটা বলতেছে কি, যে আমাদের যে মডেল ব্যবহার করে, ধরো সাপোজ আমি একটা যে মডেল বলবো সেই মডেলের কিছু স্ট্রাকচার থাকবে আর কি, সেই স্ট্রাকচারে ডাটা কমিউনিকেশন করবে আর কি। যে মডেল ব্যবহার, সাপোজ আমি এখানে একটা
এরকম মডেল দিলাম। তো এখানে সিস্টেমটা এরকম, এখান থেকে শুরু করে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে তারপরে এদিক দিয়ে এসে এখানে আসবে। তো একটা মডেল বলতে কি একটা স্ট্রাকচার, যে কোন স্ট্রাকচারের ডাটা একে অপরের সাথে কমিউনিকেট করবে। জাস্ট এটার কোনো ভিত্তি নাই, এমনি জাস্ট দেখাইলাম আর কি। তো মূল বিষয় হচ্ছে কি, যে আমাদের যখন ডাটা কমিউনিকেট হবে সেন্ডার এবং রিসিভারের মধ্যে, তো কমিউনিকেশনটা কেমন হবে সেই জিনিসটা নির্ভর করতেছে আমাদের মডেলের ওপরে। তো মডেলকে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। আমরা যদি বলি লিনিয়ার মডেল, লিনিয়ার বলতে বোঝানো হচ্ছে একমাত্রিক, ইন্টারেক্টিভ এটা হচ্ছে দ্বিমাত্রিক, ট্রানজ্যাকশনালটাও দ্বিমাত্রিক। অর্থাৎ এখানে এই টার্মগুলো মূলত আমাদের এই যে সিগন্যাল ট্রান্সমিশন মোড এই জিনিসটার উপর, মানে এই জিনিসটার কনসেপ্টের সাথে সেম কনসেপ্ট। তো একটা হচ্ছে কমিউনিকেশন মডেল আর একটা হচ্ছে ট্রান্সমিশন মোড আর কি, সবগুলোই সেম জিনিস। তো আমি ফার্স্টে এই কমিউনিকেশন মডেলটা বলি। তো প্রথমত কমিউনিকেশন মডেলকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে লিনিয়ার মডেল। লিনিয়ার মডেল মানে হচ্ছে একটা সেন্ডার শুধু ডাটা সেন্ড করতে পারবে, রিসিভার শুধু রিসিভ করতে পারবে, মানে একজন শুধু সেন্ড করতে পারবে আর একজন শুধু রিসিভ করতে পারবে। এমন ধরনের মডেলকেই বলা হচ্ছে লিনিয়ার মডেল, লিনিয়ার কমিউনিকেশন মডেল আর কি। তারপরে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মডেল। ইন্টারঅ্যাক্টিভ মডেলে বলা হচ্ছে যে দুইজন একে অপরের সাথে যখন কমিউনিকেশন করবে, একজন যখন সেন্ড করবে আরেকজন তখন শুধুমাত্র রিসিভ করবে, এবং আরেকজন যখন সেন্ড করবে তখন দ্বিতীয়জন রিসিভ করবে। অর্থাৎ যদি 1 নাম্বার এবং 2 নাম্বার দুজন হয়, 1 নাম্বার যখন সেন্ড করবে তখন 2 নাম্বার শুধুমাত্র রিসিভ করবে, আবার 2 নাম্বার যখন সেন্ড করবে তখন 1 নাম্বার শুধু রিসিভ করবে। বাট অ্যাট এ টাইমে দুজন সেন্ড বা রিসিভ করতে পারবে না আর কি। আর ট্রানজ্যাকশনাল বলতেছে না, দুইজন অ্যাট এ টাইমে সেন্ড এবং রিসিভ করতে পারবে, মানে একই সাথে সেন্ড এবং রিসিভ করতে পারবে। আমি যদি এক্সাম্পল দিই, যে তোমার লিনিয়ার মডেলের এক্সাম্পল হতে পারে আমাদের যে টেলিভিশন আছে, টিভিতে শুধুমাত্র ব্রডকাস্ট হয়। আমরা টিভি থেকে মানে টেলিভিশন চ্যানেল থেকে আমাদের অ্যান্টেনার মাধ্যমে কী করা হয়, টিভিতে শুধু ব্রডকাস্টিং করা হয়, যে আমাদের সব কিছু দেখানো হয়, আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। তো এই যে মডেল, এটা হচ্ছে একটা লিনিয়ার মডেল, যে আমাদের টিভি প্রান্ত থেকে আমরা কোনো ইনপুট দিতে পারি না, যেটা হচ্ছে সেই টিভি চ্যানেলের কাছে পৌঁছাবে আর কি। টিভি চ্যানেল থেকে যা দেখায় আমরা শুধুমাত্র সেটা দেখতে পারি, এটা হচ্ছে লিনিয়ার মডেল। ইন্টারেক্টিভ মডেলের কথা যদি বলি, তো ইন্টারেক্টিভ মডেলের এক্সাম্পল হতে পারে উৎকৃষ্ট উদাহরণ যে আমাদের ওয়াকিটকি। ওয়াকিটকিতে একই সাথে দুইজন কথা বলতে পারে না। তোমরা সিনেমাতে দেখবা, বাংলা সিনেমাতে, যে একজন কথা বলে পুলিশ কথা বলার পরে ওভার বলার পরে অপরজন আবার কথা বলে ওভার। তো ওভার বলার পরে তারপরে কথা বলা শুরু করে। কেন করে এরকম? যে ওভার বলার মানে হচ্ছে যে তার কথা শেষ, এবার অপরজন কথা বলতে পারবে আর কি। অর্থাৎ দুইজনই ডাটা সেন্ড এবং রিসিভ করতে পারবে, বাট নাম্বার 1 যখন সেন্ড করবে নাম্বার 2 তখন শুধুমাত্র রিসিভ করবে, এবং নাম্বার 2 যখন সেন্ড করবে তখন নাম্বার 1 রিসিভ করবে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মডেল। এরপরে ট্রানজ্যাকশনাল মডেল হচ্ছে অ্যাট এ টাইমে দুজন একসাথে সেন্ড এবং রিসিভ দুইটাই করতে পারবে, এটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশনাল মডেল। তো ট্রানজ্যাকশনাল মডেলে আমার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা যে ফোন কলে কথা বলি, তারপরে হচ্ছে তোমার আমাদের ভিডিও কল করি, অডিও কল করি বা গ্রুপ কল করি, যেটাই করি, যে একই সাথে আমরা একাধিকজন কথা বলতে পারি আর কি, এটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশনাল মডেল। তো এই তিনটা মডেল গেল। এখানে সিমিলার টাইপের সেম তিনটা কনসেপ্ট হচ্ছে সিগন্যাল ট্রান্সমিশন মোড। সিগন্যাল ট্রান্সমিশন মোড বলতে কি, আমরা সিগন্যাল যে ট্রান্সমিট করা কোন মোডে ট্রান্সমিট করব। যদি সিমপ্লেক্স মোডে ট্রান্সমিট করা হয় তাহলে শুধুমাত্র সেন্ডার সেন্ড করবে, রিসিভার রিসিভ করবে। অর্থাৎ যে সেন্ডার সে সবসময় সেন্ডার, যে রিসিভার সে সবসময় রিসিভার। সেন্ডার কখনো রিসিভ করতে পারবে না, রিসিভার কখনো সেন্ড করতে পারবে না। যেমন আমাদের টেলিভিশন, টিভি, এই যে তিনটা মডেল, এই তিনটা মডেলের সাথে সিমিলার হচ্ছে আমাদের ট্রান্সমিশন মোড। হাফ ডুপ্লেক্স হচ্ছে যে এমন ট্রান্সমিশন মোড, যেই ট্রান্সমিশন মোডে আমাদের শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার উভয়ই ডাটা সেন্ড এবং রিসিভ করতে পারবে, বাট অ্যাট এ টাইমে সেন্ড এবং রিসিভ দুইটা করতে পারবে না। কি করতে হবে? যখন নাম্বার 1 সেন্ড করবে তখন নাম্বার 2কে রিসিভ করতে হবে, নাম্বার 2 যখন সেন্ড করবে নাম্বার 1 তখন রিসিভ করবে, যেমন ওয়াকিটকি। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে অ্যাট এ টাইমে দুজন সেন্ড এবং রিসিভ করতে পারবে, যেমন আমাদের মোবাইল ফোন কল। আর তিনটা মডেল হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। ইউনিকাস্ট সেম জিনিস, যখন একজন যখন সেন্ড করবে, একজনকে সেন্ড করবে। এই তিনটা কনসেপ্ট একটু ডিফারেন্ট। তো এই তিনটা কনসেপ্ট সম্পর্কে আমি একটু বলে দিই। এই মডেল এবং মোড এই জিনিসগুলো সেম ছিল, সেজন্য একসাথে করে দেখাইলাম
যে আশা করি তোমাদের জন্য বুঝতে পারছো তোমরা। তো দেখো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এই তিনটা টার্ম আমি একটু ক্লিয়ার করি। ফার্স্টে ইউনিকাস্ট। তো ইউনিকাস্টটা কি, যে ইউনিকাস্ট যে একজনের জন্য আমি একজন আরেকজনকে যখন রিকোয়েস্ট পাঠাই তখন সেই রিকোয়েস্ট জন্য যে রিকোয়েস্ট পাঠাচ্ছে তার কাছেই শুধু রিকোয়েস্টের ফিডব্যাকটা পাঠানো হয়। কেমন, সাপোজ আমরা যখন ব্রাউজারে ঢুকে যখন ফেসবুক বা কোনো একটা ওয়েবসাইটে যখন রিকোয়েস্ট পাঠাই HTTP রিকোয়েস্ট, তখন সেই রিকোয়েস্ট অনুযায়ী সার্ভার থেকে আমার কাছেই একটা ডাটা পাঠানো হয় আর কি। সেটা কিভাবে পাঠানো হয়, আমি পাঠাচ্ছি রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট অনুযায়ী আমাকে সেই ডাটাটা পাঠাচ্ছে, অন্য কাউকে কিন্তু পাঠাচ্ছে না। ইন্টারনেটের মাধ্যমে আরও অনেকে যুক্ত আছে, বাট আমার পিসিতে শুধুমাত্র আমি যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেই রিকোয়েস্টারই ফিডব্যাক পাঠাচ্ছে। এটা গেল হচ্ছে আমাদের ইউনিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে কি, একসাথে অনেকজনের কাছে ডাটাটা পাঠানো হচ্ছে। যেমন আমরা বলতে পারি হচ্ছে এই যে এখন আমাদের কি বলে এটা, আমরা যে এই যে গুগল মিটের মাধ্যমে যুক্ত আছি, সেই গুগল মিটের মাধ্যমে সাপোজ আমাদের তোমাদের কম্পিউটার 5th সেমিস্টারে আমরা 50 জনের মতো স্টুডেন্ট আছি, তাই না? তো এই 50 জন স্টুডেন্টের মধ্যে এখন কয়জন যুক্ত আছে, এই 6-7 জন। তো 6-7 জন শুধু যুক্ত আছে, বাকি সবাই কিন্তু যুক্ত নাই। তো যারা যুক্ত আছে তারা ডাটাটা পাচ্ছে, বাকিরা কিন্তু ডাটাটা পাচ্ছে না আর কি। গুগল মিটে যারা যুক্ত নাই তারা ডাটাটা পাচ্ছে না। তো এই যে একাধিক সংখ্যক, কিন্তু সবাইকে না, যারা যুক্ত থাকবে শুধু তারা পাবে। এই লেভেলের মডেলকে বলা হয় মাল্টিকাস্ট মডেল। আর ব্রডকাস্টিং হচ্ছে যে এই যে টেলিভিশন যে চ্যানেল, যে আমি টিভি চালু রাখি আর না রাখি, আমার টিভিতে কিন্তু ডাটা সবসময় পাস হইতেই থাকে আর কি। আমার চ্যানেল যেই লাইনটা আছে আর কি, আমাদের যেই বলতে পারো কোএক্সিয়াল কেবলের মাধ্যমে, ফাইবার অপটিক কেবল, যেটার মাধ্যমে হোক, আমাদের টেলিভিশন লাইনে যে কেবলটা লাগানো থাকে সেই কেবলে সবার কাছে, মানে অল অ্যান্ড এভরিওয়ান, তো সবার কাছে তোমার হচ্ছে কি করা হচ্ছে, ডাটাটা ব্রডকাস্ট হচ্ছে, পাঠাচ্ছে। তুমি দেখো চাই না দেখো, তোমার কাছে ডাটাটা যাবে। তো এটাই হচ্ছে মাল্টিকাস্ট মডেল আর কি। তো এই চ্যাপ্টারের লাস্ট গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে যে আমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতি আর কি। ভালো কথা বলছো ভাইয়া। ওকে, নেক্সট ক্লাস থেকে দিয়ে দিব। থ্যাংক ইউ। ঠিক আছে, তো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতি। আচ্ছা, তোমাদের অনেকেই বলছিলা যে একটা ক্লাস নেওয়ার সময় টানা যাতে ক্লাস না নেই, ক্লাসটা যাতে কিছুক্ষণ বিরতি নিয়ে আর কি। দেখা যাচ্ছে যে 25-30 মিনিট ক্লাস নেওয়ার পরে যাতে একটা বিরতি দিই আর কি। তো আমি লাস্ট টপিকসটা দেখাবো তোমাদের। এভাবে আমি যে পড়াচ্ছি তোমরা একটু রেসপন্স করে তো ভাইয়া, যে তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে কোনো? আফরিন, সাইদ, জয়তন্নুর, বকুল, রেহনুমা, কেউ একজন বলো তো যে আসলে এভাবে যে পড়াচ্ছি এই পড়াটা কি ঠিক আছে, নাকি তোমাদের আসলে ব্রেক দিয়ে দিয়ে পড়ানো লাগবে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তো তাহলে ম্যাক্সিমাম তোমরা বুঝতে পারতেছো, সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ফেসবুকেও দেখি যুক্ত আছো, জিহাদ আহমেদ। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারতেছো যেহেতু, তো আমি এভাবেই তোমাদের তাহলে কন্টিনিউ করতে থাকি। তোমাদের যদি ক্যাচ করতে সমস্যা হয় তাহলে আমারে জানাবা। ওকে, তো আমাদের এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ এবং লাস্ট টপিক, সেটা হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতি। টার্ম দুটা একটু মনোযোগ দিয়ে বুঝবা। আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ডিটেলসে যাব আর কি। তো প্রথম বিষয় হচ্ছে, যখন সিনক্রোনাস আমরা ব্যবহার করি না, যে বিষয়টা সিনক্রোনাসলি করো, অর্থাৎ ধারাবাহিকভাবে করো,
তো সিনক্রোনাস মানে বোঝানো হচ্ছে যে কমিউনিকেশন পদ্ধতিতে ধারাবাহিকভাবে ব্লক আকারে ডাটাগুলো সেন্ডার থেকে রিসিভারে পাঠানো হয় সেটাকে, আর অ্যাসিনক্রোনাস হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করবে না। এটা হচ্ছে বেসিক। বাট আমাদের এই যে কমিউনিকেশন পদ্ধতি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন টেকনিক, তো টেকনিকটা কি, আমার সেন্ডার এই হচ্ছে রিসিভার। তো সেন্ডার থেকে রিসিভারে আমার ডাটা পাঠাবো, এই হচ্ছে আমার লাইন। তো ডাটা পাঠানোর সময় আমার ডাটাটা থাকে কি, যে আমার অডিও ডাটা, ভিডিও ডাটা, যেই ডাটাই হোক, সেই ডাটাটা আমার সেন্ডারে করা হয় কি অ্যাডিশনাল একটা মেমোরি, অ্যাডিশনাল একটা মেমোরি ব্যবহার করা হয়। মানে সেন্ডারে যে ডাটাটা পাঠানো হচ্ছে সেই ডাটাটা আগে স্টোর করা হচ্ছে, মেমোরিতে কী করা হবে, স্টোর করা হবে, স্বাভাবিক বিষয়। তো মেমোরিতে স্টোর করে দেন সেটা আমার কমিউনিকেশন লাইনে পাঠানো হচ্ছে আর কি। তো স্টোর করে করানো হচ্ছে কি, আমার ডাটাগুলোকে নির্দিষ্ট সংখ্যক ব্লকে কনভার্ট করা হচ্ছে। ব্লকের সাইজ হয় কতটুকু, 80 থেকে শুরু করে 132 ক্যারেক্টার। তো কি হচ্ছে যে আমার ফার্স্টে সেন্ডারে যে ইনপুটটা দেওয়া হচ্ছে সেই ইনপুটটা ফার্স্টে মেমোরিতে নেওয়া হচ্ছে, মেমোরিতে নির্দিষ্ট ব্লকে কনভার্ট করা হচ্ছে। ব্লকের সাইজ কি 180 থেকে 132টা ক্যারেক্টারের ব্লকে কনভার্ট করা হচ্ছে। এবং ব্লকের এই যে প্রত্যেকটা ব্লক আকারের ডাটা পাঠানোর সময় এই যে দুইটা ব্লকের মাঝখানে প্রথমে একটা ব্লক যখন আমি ট্রান্সমিট করলাম, এরপরে সাপোজ এই ব্লকটা প্রথমে ট্রান্সমিট করছিলাম, তারপরে যে ব্লকটা দুইটার মাঝখানের যে ডিস্টেন্স থাকবে সবসময় সেম আর কি। অর্থাৎ একটা নির্দিষ্ট বিরতিতে সিনক্রোনাস পদ্ধতিতে আমরা সিনক্রোনাস দেখতেছি, তো একটা নির্দিষ্ট বিরতিতে ব্লক আকারে ডাটাগুলা সেন্ডার থেকে একটা প্রাইমারি মেমোরিতে রাখা হয় এবং মেমোরি থেকে সেই ব্লকগুলোকে আমাদের নির্দিষ্ট সময় বিরতিতে রিসিভারে পাঠানো হয় আর কি। তো এটা হচ্ছে আমার সিনক্রোনাস কমিউনিকেশন পদ্ধতি। আর অ্যাসিনক্রোনাসে যেটা করা হয় সেমভাবে আমার সেন্ডার থাকতেছে, রিসিভার, এখানে কোনো মেমোরি ব্যবহার করা হয় না, এখানে ডাটাগুলোকে আমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় আর কি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ফার্স্টে একটা ক্যারেক্টার পাঠানো হলো, এরপর একটা ক্যারেক্টার পাঠানো হলো, এরপর আরেকটা ক্যারেক্টার পাঠানো হলো, এরপর আরেকটা ক্যারেক্টার, এরপর আরেকটা ক্যারেক্টার। তো এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এখানে একসাথে 80 থেকে 132টা ক্যারেক্টার একত্রে একটা ব্লক তৈরি করা হচ্ছে, সেই ব্লকটাকে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস কমিউনিকেশন টেকনিক। আর অ্যাসিনক্রোনাসে করা হচ্ছে কি, যে আমার সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, তো অ্যাসিনক্রোনাসে করা হচ্ছে কি, ডাটাকে কোনো মেমোরিতে রাখা হচ্ছে না, ডাটাকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তোমার হচ্ছে অনিয়মিত বিরতিতে। অনিয়মিত বিরতিতে কি, কখনো বেশি কখনো আবার কম, মানে আমার এই যে মাঝখানে যে ইন্টারভ্যালটা সেই ইন্টারভ্যালটা সেম থাকবে না, অনিয়মিত বিরতিতে সেন্টার থেকে রিসিভারে পাঠানো হচ্ছে আর কি। এখন এখানে বেশ কিছু বিষয় আছে বোঝার আমাদের, সেটা হচ্ছে কি, বোঝার বলতে কি জানার আর কি, যে জানতে হবে আরও বেশ কিছু বিষয়। প্রথমত জানলাম আমরা এটা হচ্ছে ব্লক আকারে মেমোরিতে রেখে ব্লক আকারে 180 থেকে 132টা ক্যারেক্টার করে নির্দিষ্ট সময়ের বিরতিতে পাঠাচ্ছে। এখানে কোনো ব্লক করা হচ্ছে না, ক্যারেক্টার বাই ক্যারেক্টার অনিয়মিত সময়ের বিরতিতে পাঠানো হচ্ছে আর কি। এখন এই যে ব্লক আকারে ডাটা পাঠানো হচ্ছে, প্রত্যেকটা ব্লকের সাথে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে হেডার, আরেকটা হচ্ছে টেলার। ঠিক আছে, হেডার এবং টেলার নামে দুইটা ফাইল থাকে এই প্রত্যেকটা ব্লকের সাথে। ব্লকের প্রথমে থাকে হচ্ছে হেডার এবং ব্লকের শেষে থাকে হচ্ছে টেলার। ঠিক আছে, তো হেডারে কি থাকে, হেডারে থাকে হচ্ছে
সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস, অর্থাৎ কোথায় থেকে আমার ডাটাটা আসছে এবং ডাটাটা কোথায় যাচ্ছে, এই জিনিসটা এই হেডারের ভিতর থাকে। এরপরে থাকে এই যে সেন্ডার এবং রিসিভারের কাছে আমি যে ডাটাটা পাঠাচ্ছি, এটা কি করা হচ্ছে, একটা নির্দিষ্ট বিরতিতে ডাটাটা পাঠানো হচ্ছে, সেম বিরতিতে। তাহলে কি হচ্ছে, এই আমি যেই স্পিডে ডাটাটা সেন্ড করতেছি তার কিন্তু সেম স্পিডে ডাটাটা রিসিভ করা লাগবে। যেহেতু আমি সবসময় একটা নির্দিষ্ট বিরতিতে ডাটা পাঠাচ্ছি, তার সেম ওয়েতেই ডাটাটা, অর্থাৎ দুইজনের স্পিড, ডাটা ট্রান্সমিশন এবং ডাটা রিসিভ স্পিড সেম হওয়া লাগবে। তো অর্থাৎ দুইজনের এই যে ডাটা ট্রান্সমিশন স্পিড, তো এখানে হেডারের ভিতরে কি থাকতেছে, হেডারের ভিতরে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস। এরপরে হচ্ছে আরেকটা জিনিস কি থাকতেছে, যে আমাদের স্পিড, ব্লক স্পিড, মানে আমি ব্লকগুলা কত স্পিডে ট্রান্সফার করতেছি সেই জিনিসটা আমার হেডারের ভিতরে থাকতেছে। আর টেলারের ভিতরে কি থাকতেছে, আমার এই যে একটা ব্লক পাঠাচ্ছি, আমার কি থাকে, আমার যখন ডাটাটা ট্রান্সমিট করি তখন মাঝখানে বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে না, স্বাভাবিক বিষয়, আমরা পড়ছি যে বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে, থার্মাল নয়েজ, ইম্পাস নয়েজ, তারপর হচ্ছে ক্রসটক, ইনডিউস নয়েজ, তাই না? তো এরকম বিভিন্ন ধরনের নয়েজ আমার ডাটার সাথে যুক্ত হয়ে যেতে পারে এই ট্রান্সমিশন মিডিয়াতে যাওয়ার সময়। তো এখন আমি যেই ডাটাটা পাঠাইলাম সেম ডাটাটাই রিসিভ হলো কিনা সেই জিনিসটা চেক করার জন্য এই টেলারের সাথে আমার ইরোর ডিটেক্ট অ্যান্ড কারেকশন বিট থাকে আর কি, ঠিক আছে? ইরোর ডিটেক্ট এবং কারেকশন করার জন্য আমাদের এখানে কিছু বিট থাকে, যে বিটগুলোর মাধ্যমে আমরা ইরোর ডিটেক্ট এবং কারেক্ট করে থাকি আর কি, ঠিক আছে? তো আমরা এই যে একটা ব্লক পাঠাচ্ছি, এটা কোন ব্লক পাঠাচ্ছি, সাপোজ আমাদের একটা ডাটা আছে, যে ডাটাতে আমার ডাটাটাকে আমরা যখন মেমোরিতে নিলাম, মেমোরিতে নেওয়ার পর দেখলাম ডাটাটাকে এরকম 180 থেকে 132টা ক্যারেক্টারের ব্লক আকারে এরকম 10টা ব্লক হইলো। তো এখন আমি ব্লক 1 পাঠাচ্ছি নাকি ব্লক 2 পাঠাচ্ছি সেই জিনিসটা পয়েন্ট করতে হবে, অর্থাৎ ব্লক নাম্বার আমার এরকম করে সিকুয়েন্সিয়ালি, সিরিয়ালি প্রথমে ব্লক 1 যাবে, তারপরে ব্লক 2 যাবে, তারপর ব্লক 3 যাবে, অর্থাৎ কোন ব্লকটা আমার রিসিভারে রিসিভ হচ্ছে সেই জিনিসটাও এই টেলারে দেওয়া থাকে, অর্থাৎ ব্লক নাম্বার, ঠিক আছে? এই জিনিসগুলা আমার কিছু সিনক্রোনাসলি যখন আমি কমিউনিকেশন করব তখন এই সকল বিষয় আমার কনসিডারেশনে রাখা লাগবে আর কি। আশা করি বুঝতে পারছো। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আসি এবার। অ্যাসিনক্রোনাসে করা হচ্ছে কি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হচ্ছে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট যেহেতু করা হচ্ছে, তাহলে আমার একটা ক্যারেক্টারে কয়টা বিট থাকে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। নর্মালি অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনে যে কমিউনিকেশনটা করা হয় সেটা মূলত আমাদের আস্কি কোডের মাধ্যমে করা হয়। আস্কি কোড কত বিটের হয়? আস্কি কোড 7 বিট অথবা 8 বিটের হয় আর কি। 7 বিট হলে কি হয়, 0 থেকে 127 পর্যন্ত এই নাম্বারগুলাই আস্কি কোডের জন্য ব্যবহার করা হয়। আবার 8 বিটের হলে 0 থেকে 255 পর্যন্ত এই 256টা ক্যারেক্টার ব্যবহার করা হয়। তো সচরাচর আস্কি কোড ব্যবহার করা হয় আমাদের যে ক্যারেক্টার ট্রান্সমিশনের জন্য। যেমন ইংরেজি বড় হাতের এর জন্য আস্কি কোড হচ্ছে 65, তারপরে 0-র জন্য 48, তারপরে ছোট হাতের জন্য 97। তো এরকমভাবে আমাদের যে আস্কি কোডগুলো আছে সেই আস্কি কোডের মাধ্যমে আমাদের ডাটাগুলো রিপ্রেজেন্ট করা হয়। তো আস্কি কোডের মাধ্যমে আমাদের যে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের প্রয়োজন 7টা বিট, 2 3 4 5 6 7, ঠিক আছে? তো আমাদের একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য প্রয়োজন 7টা বিট। তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার যেহেতু রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের কয়টা বিট লাগতেছে? ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের লিখতে পারি B1, B2, B3, B4, B5, B6, B7, ঠিক আছে? এটা ব্যবহার করলাম। তো এর সাথে আমাদের আরেকটা যে জিনিস ব্যবহার করা লাগে, ডাটার শুরুতে ব্যবহার করব হচ্ছে স্টার্ট বিট। অর্থাৎ
আমার এখানে কিন্তু অনিয়মিত বিরতিতে ডাটাগুলো ট্রান্সফার করা হচ্ছে, কোনো নিয়মিত বিরতিতে কিন্তু না। কখনো 2 সেকেন্ড লেট করা হচ্ছে, কখনো 1 সেকেন্ড, কখনো একদম অল্প সময়, মানে ঠিক নেই। তো সেই জন্য আমার একটা ক্যারেক্টার কোথায় শুরু হচ্ছে সেজন্য একটা স্টার্ট বিট দেওয়া লাগে, এবং লাস্টে একটা বা দুইটা স্টপ বিট। অর্থাৎ আমার ডাটা লাস্টে একটা স্টপ বিট দেওয়া লাগবে। স্টপ বিট কি করতেছে, আমার এই ক্যারেক্টার শেষ, একটা ক্যারেক্টার শুরু কোথায় হচ্ছে শেষ কোথায় হচ্ছে এটা বলে দেওয়া লাগতেছে। আর সাথে আরেকটা প্যারিটি বিট দেওয়া লাগে, সেটা হচ্ছে ইরর ডিটেকশনের জন্য। ইরর ডিটেক্ট, ঠিক আছে, ইরর ডিটেক্ট করার জন্য। তো টোটাল কয়টা বিট ব্যবহার হচ্ছে, আমার ক্যারেক্টারের জন্য 7 বিট, স্টার্ট বিট 2টা, স্টপ বিট 10 আর 1 11। তো স্টপ বিট একটাও ব্যবহার হইতে পারে, 2টাও ব্যবহার হইতে পারে। তো আমার এইটার জন্য ব্যবহার করা হচ্ছে কি 10টা থেকে 11টা বিট ব্যবহার করা হচ্ছে, 10 থেকে 11টা বিট ব্যবহার করা হয় হচ্ছে যে আমাদের অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনের জন্য। তাহলে এখন দেখো দুইটা বিষয় আমরা একটু কম্পেয়ার করি। সিনক্রোনাসে ব্লক আকারে ডাটা ট্রান্সফার করা হয়, অ্যাসিনক্রোনাসে বিট বাই বিট ডাটা ট্রান্সফার করা হয়। সিনক্রোনাসে একটা মেমোরি ব্যবহার করা হয়, অ্যাসিনক্রোনাসে কোনো মেমোরি ব্যবহার করা হয় না। সিনক্রোনাসে আমার ডাটাগুলোর ব্লক থাকে 180 থেকে 132টা ক্যারেক্টারের হয়ে থাকে এক একটা ব্লক। তো ডাটা ট্রান্সফারের সময় আমাদের নির্দিষ্ট বিরতিতে সিনক্রোনাস ডাটা ট্রান্সফার করে, অ্যাসিনক্রোনাস অনিয়মিত বিরতিতে ডাটা ট্রান্সফার করে। সিনক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ব্লকের সাথে কিছু ফাইল থাকে, সেটাকে আমরা বলতেছি হেডার এবং টেলার। হেডারের সাথে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস থাকতেছে, এবং ব্লক স্পিড, অর্থাৎ প্রত্যেকটা ব্লকের স্পিড এই আমাদের হেডার ফাইলে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা সেন্ডার এবং রিসিভারের স্পিড যাতে ম্যাচিং করতে পারে সেজন্য। এরপরে আরেকটা ফাইল থাকতেছে হচ্ছে টেলার, যেখানে থাকতেছে কি ইরর ডিটেকশন এবং কারেকশন বিট এবং ব্লক নাম্বার, অর্থাৎ ব্লকগুলো যাতে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা সিরিয়ালি যাতে যায় সেজন্য ব্লক নাম্বারটা টেলারে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে থাকতেছে কি অ্যাসিনক্রোনাসে দেখো আমাদের ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার করা হচ্ছে। প্রত্যেকটা ক্যারেক্টার ট্রান্সফারের জন্য ক্যারেক্টারের সাথে অ্যাডিশনাল কিছু বিট আমাদের লাগে, সে বিটটাকে একটা হচ্ছে স্টার্ট বিট, একটা বা দুইটা স্টপ বিট, এবং ইরর ডিটেকশনের জন্য একটা প্যারিটি বিট আর কি। তো এই হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। তো এখান থেকে আমরা আরো কিছু জিনিস উপলব্ধি করতে পারি। দেখো সিনক্রোনাস একসাথে অনেক বেশি ক্যারেক্টার ট্রান্সফার করতেছে, অ্যাসিনক্রোনাস একটা করে ট্রান্সফার করতেছে। তাহলে কি হচ্ছে, সিনক্রোনাসের দ্রুত ফাস্টার দেন অ্যাসিনক্রোনাস স্লো, সিনক্রোনাস ফাস্ট। আবার আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, দেখো সিনক্রোনাসে অ্যাডিশনাল মেমোরি ব্যবহার করা হচ্ছে, তাহলে অ্যাসিনক্রোনাসে কিন্তু অ্যাডিশনাল মেমোরি ব্যবহার করা হচ্ছে না। তো সিনক্রোনাসের খরচ বেশি, অ্যাসিনক্রোনাসের খরচ কম। তো এরকম বেশ কিছু পার্থক্য, দুইটার মধ্যে কতগুলো পার্থক্য দেখো আমরা মানে জাস্ট দুইটা জিনিস বুঝলাম, বুঝে সেখান থেকে কম্পেয়ার করে পার্থক্যগুলো আসলাম। তো এখান থেকে তোমাদের যে জিনিসটি ইম্পর্টেন্ট, দেখো এই টপিক্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে একটা কোশ্চিন আসবেই, তো কনসেপ্টটা এমনিও বোঝা দরকার, আমাদের কমিউনিকেশন এই মোডেই হয়ে থাকে, ঠিক আছে। তো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট আর কি। তো আমরা বিভিন্ন ধরনের অডিও ভিডিও ফাইল বা এই টাইপের ডাটাগুলো যখন আমরা ট্রান্সফার করি তখন তোমার এই সিনক্রোনাস কমিউনিকেশন মোডেই করি আর কি, ঠিক আছে। আর আমরা যে কিবোর্ড থেকে ডাটা দিই, কিবোর্ড থেকে ডাটা দেওয়ার সময় তারপরে হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের সিরিয়াল কমিউনিকেশন যেগুলো করি সেগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাসিনক্রোনাস এই মোডটা ব্যবহার করি। দুইটাই সিরিয়াল কমিউনিকেশন, কিন্তু একটা ব্লক আকারে একটা ক্যারেক্টার আকারে কমিউনিকেশন করতেছে। তো এই ছিল হচ্ছে চ্যাপ্টার 2 আর কি। তো চ্যাপ্টার 2 এর আমাদের কিছু ম্যাথ ছিল, তো ম্যাথগুলো আজকে আর করবো না। এই যে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস দেখছি এই কনসেপ্টটা তোমরা ভালোভাবে ক্লিয়ার করে ফেলো। এরপরে ম্যাথটা আজকে আর ম্যাথ ধরবো না, আমাদের টাইমও ওভার হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে ফার্স্টে ম্যাথগুলো করব, এরপরে পরবর্তী চ্যাপ্টার ধরবো। কারো কোনো কোশ্চিন আছে নাকি সবাই বুঝতে পারছো, বুঝাইতে পারছি? কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবাই আমরা হচ্ছে বড় ভাই ছোট ভাই, তোমরা কথা বলবা, দ্রুত দ্রুত কথা বলবা আমার সাথে।
কেউ কথা বলে না, সবাই চুপচাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করতেছি কিছুক্ষণ পরে তোমাদের। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। তোমার কিছুক্ষণ পরে আমাদের ওকে, সবাই সবাই রেসপন্স করছে। এই রেসপন্স করলে আমার ভালো লাগে, রেসপন্স না করলে ভালো লাগে না। হ্যাঁ, কে কথা বলতেছো ভাইয়া? সাইদ, হ্যাঁ সাইদ ভাইয়া বলো। কথা বোঝা যাচ্ছে না ভাইয়া, একটু আরেকবার একটু ক্লিয়ার করে বলো। তোমার কথা বুঝতে পারতেছি না ভাইয়া, তুমি টেক্সটে লিখে বলো, টেক্সটে লিখে বলো। বকুল বলতেছো লাইভ শেষ করব নাকি আরেকটা একসাথে করে ফেলবো? আরেকটা একসাথে করলে যে ঝামেলা সেটা হচ্ছে তোমরা যখন পরবর্তীতে আবার ক্লাসটা দেখতে যাবা তখন দেখা যাচ্ছে ডাটা কমিউনিকেশন, জাভা দুইটা একসাথে, তখন তোমাদের রিভাইজ করতে কষ্ট হয়ে যাবে। তো একটা ইন্ড করে দিয়ে আবার তোমার এই আমিও একটু মুখটা এই যে যাবরটা যে চলতেছে চপর 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 করতেছে, 5 মিনিট একটু রেস্ট নিক, তারপরে আবার আরেকটা লাইভ দিব এবং মিট লিঙ্ক দিয়ে দিব আর কি। সাইদ ভাইয়া তুমি হচ্ছে একটা কাজ করো কি, তুমি ব্যান্ডউইথ আর বিটরেট, আচ্ছা আচ্ছা, ব্যান্ডউইথ আর বিটরেট হচ্ছে কি, তোমার হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে আমার ডাটা যে ট্রান্সমিশনটা করছে, ডাটাটা ট্রান্সফার হয় কিভাবে, ডাটাটা ট্রান্সফার হচ্ছে সিগন্যাল আকারে। তো সিগন্যালটা মানে আমার সিগন্যালটা কীভাবে হয়, ফ্রিকোয়েন্সি আকারে ট্রান্সমিট হয় আর কি। তো আমার ব্যান্ডউইথ হচ্ছে আমার টোটাল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা কত আর কি। আমার যদি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটার মধ্যে পার্থক্য করি তাহলে আমার মাঝখানে কতগুলো ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়ে যাচ্ছি। তো টোটাল যে ফ্রিকোয়েন্সি সেটাই হচ্ছে আমার ব্যান্ডউইথ, মানে এটা হচ্ছে আমার সিগন্যালের ক্ষেত্রে, ঠিক আছে, মানে এটা আমার টোটাল সিগন্যাল ট্রান্সমিট করার ক্ষেত্রে আমার সিগন্যালটা কতগুলো সিগন্যাল ব্যবহার করা হচ্ছে। আর ডাটা রেট হচ্ছে আমার যে অ্যাকচুয়াল ডাটাটা আমি প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা আমার এই ব্যান্ডউইথের মধ্যে দিয়ে আমার এই সিগন্যালের মধ্যে দিয়ে আমার প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা আমি ট্রান্সফার হচ্ছে। ধরো সিগন্যাল হচ্ছে কি যে আমার যেটার মাধ্যমে আমার ডাটাটা ট্রান্সফার হচ্ছে, আর ডাটাটা হচ্ছে যেটা আমি অ্যাকচুয়ালি আমার ডাটা যেটা আমি চাচ্ছি আর কি। তো এই যে ডাটাটা, সেই ডাটাটা প্রতি সেকেন্ডে আমার এই সিগন্যালের মধ্যে দিয়ে মানে আমার এই ব্যান্ডউইথের মধ্যে দিয়ে আমার প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা ট্রান্সফার হচ্ছে সেটাকে বলতেছি আমরা ডাটা রেট আর কি, অর্থাৎ বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কতগুলো বিট আমরা ট্রান্সফার করতে পারতেছি এই সিগন্যালের মাধ্যমে, এই জিনিসটাই বোঝানো হয়েছে। বুঝতে পারছো ভাইয়া? ওকে ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। অ্যাসিনক্রোনাসের যে নিচের ব্লকটা এটা আমি বুঝছি না। এটা অ্যাসিনক্রোনাসের নিচেরটা এটা অ্যাসিনক্রোনাসের অ্যাসিনক্রোনাস, রাইট রাইট, অ্যাসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাসে কোন জিনিসটা বোঝানো হয় ভাই একটু বলো তো। এই নিচের 0 E1 যে 11টা এটা 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 হ্যাঁ আচ্ছা, এখানে করা হয় কি, অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার করা হয়, ঠিক আছে। এগুলো এক একটা ক্যারেক্টার, সাপোজ ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এরকম এক একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার করা হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। তো আমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো ট্রান্সফার করার জন্য একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের যে আস্কি কোড আছে, আস্কি কোড, ঠিক আছে, এই আস্কি কোডে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য 7টা বিট প্রয়োজন হয়, ঠিক আছে। তো সাপোজ এ কে আমরা রিপ্রেজেন্ট করার জন্য 7টা বিট লাগবে। তো এই হচ্ছে বিট B1 থেকে B7, এই 7টা হচ্ছে আমার এই ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে। তোমাদের বইতে কি দিয়ে লেখা আছে তারা একটু দেখে নিই। D1 লেয়ার লেখা আছে, D0 থেকে এখানে লেখা আছে হচ্ছে D0 থেকে শুরু করে D6 পর্যন্ত আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বিট, মানে আমাদের ক্যারেক্টারের জন্য যে 7টা বিট লাগে। এরপরে আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার যে ট্রান্সফার করা হচ্ছে, একটা ক্যারেক্টারের শুরু এবং একটা ক্যারেক্টারের শেষ, সেই জিনিসটা বোঝানোর জন্য ফার্স্টে একটা স্টার্ট বিট দেওয়া লাগে আর কি, ঠিক আছে। এখানে একটা স্টার্ট বিট, এই স্টার্ট বিটের মাধ্যমে বুঝবো আমাদের এর পরের বিট থেকে আমার ক্যারেক্টার শুরু। এরপরে লাস্টে আমার দুইটা জিনিস দেওয়া লাগে, একটা স্টপ বিট আর একটা প্যারিটি বিট আর কি। অর্থাৎ আমার এই যে ডাটাটা পাঠালাম, সেন্ডার থেকে যা পাঠালাম রিসিভারও কি সেম ডাটাটা পাইলাম কিনা সেটা চেক করার জন্য
আমার হচ্ছে ব্যবহার করা হয় একটা ইরর ডিটেকশনের জন্য প্যারিটি বিট, আর স্টপ করার জন্য একটা বা দুইটা বিট ব্যবহার করা হয় আমাদের যে ক্যারেক্টারটা শেষ সেই জিনিসটা বোঝানোর জন্য একটা বা দুইটা বিট ব্যবহার করা হয় স্টপ বিট হিসাবে আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সুমাইয়া আক্তার বলো ভাইয়া। ভাইয়া আমি এটাই বলছি। ও তুমি তুমি সুমাইয়া আক্তার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে শেষ করি ক্লাস। হ্যাঁ হ্যাঁ, চিত্র যেগুলো আঁকছি এগুলো দিলেই হবে, বাট আমি তো আমার ভাঙ্গা হাতে আমি মানে খারাপ চিত্র হয়েছে, তোমরা এই জিনিসটাই মানে একটু সুন্দর করে আঁকবা আর কি, এই সেম জিনিস দিলেই হবে, সমস্যা নেই। ওকে, শেষ করি। কিছুক্ষণ পরে তোমাদের আমি জাভার লিঙ্ক দিচ্ছি।